প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে শাহবাগ ও আশপাশের এলাকা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় আন্দোলনকারীরা। বাধা উপেক্ষা করে আগাতে চাইলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহারে আহত হয় বেশ কয়েকজন। নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ব্যবহার করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান। আহত হয় শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ বেশ কয়েকজন। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের গতিরোধ করে পুলিশ। বাধা ভেঙে আগাতে চাইলে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। জড়ো হয় বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আশ্বাস না পেয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। বুয়েটে সিনিয়র রোকন ভাইয়ের ওপর হামলা করা হয় এবং তাকে হেনস্থা করা হয়। এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা 2 দফা দিয়েছি। এই আধা ঘন্টার মধ্যে সরকারি উপদেষ্টা পরিষদ থেকে যারা আমাদের দাবিগুলো মেনে নিতে পারবেন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, ওনাদের আধা ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত হতে হবে। নিরাপত্তার স্বার্থেই শিক্ষার্থীদের প্রতিরোধ করা হয়েছে বলে জানায় পুলিশ। হুট করে তারা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে আসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন ব্লকের বাইরে চলে আসছি। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক অবরোধ না করে প্রকৌশল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে দাবি পেশ করা হবে, সহজেই সমাধান সম্ভব। এদিকে সংকট সমাধানে ফজলুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি করা হয়েছে। বুধবার সচিবালয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ হয় পুলিশের বাধায়। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, কোটার মাধ্যমে পদোন্নতি না দেয়া সহ 3 দাবি প্রকৌশল শিক্ষার্থীদের। তাদের দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। বলেন, রাস্তা বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে আন্দোলন করা অযৌক্তিক। সরকার আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই সমাধান সম্ভব। তারা তাদের মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে। এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়। এগুলো পজিটিভলি আমরা নেব। প্রকৌশল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে আন্দোলনের মুখে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করা হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান কমিটির প্রধান। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। নতুন কর্মসূচি নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিক্ষোভ করেছে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজশাহী ও চট্টগ্রামে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে শাহবাগে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশি হামলার বিচার চান কুয়েট শিক্ষার্থীরা।
বুধবার 3:30টার দিকে রাজশাহীর তালাইমারীতে জড়ো হন প্রকৌশল শিক্ষার্থীরা। শাহবাগে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা। প্রায় 3 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এই আন্দোলনে আমাদের ওপর হামলা চালানো, এতে আমাদের অনেক ভাই হতাহত হয়। এইখান থেকে আমরা আজকে সেটার প্রতিবাদে এখানে আজকে আমরা সবাই জড়ো হয়েছি। 50% কোটার মাধ্যমে তারা নবম গ্রেডে উন্নীত হবে, কিন্তু আমরা বলতে চাই তারা ডিপ্লোমা, তারা টেকনিশিয়ান, তারা তো এসএসসি পাস, ইন্টার পাস সমতুল্য, তাদের সেই যোগ্যতা নেই। টেকনিশিয়ান তারা 10ম পাস করে তারা ডিপ্লোমাতে ঢোকে, তারা টেকনিশিয়ান, তারা কেন এই ঘটনাটা ঘটাবে? এখানে তো সিন্ডিকেটের অংশ হয়ে গেছে। একই ঘটনায় চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন চুয়েটের শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা সড়কে অবস্থান করে তারা। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির সুষ্ঠু সমাধান চান বিক্ষুব্ধরা। 3 দফা কর্মসূচি ছিল আজকে। এই 3 দফা কর্মসূচির পক্ষে যখন আমরা সরকারের সাথে আমরা সমঝোতার জন্য বা আমাদের দাবি আদায়ের জন্য আমরা একত্রিত হই, তখন আমাদের উপর হামলাটা করা হয়। এই যে অবৈধ প্রমোশনটা, যারা গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী, ওরা তো নবম গ্রেডে আসতে পারে না। এই যে অবৈধ প্রমোশনটা, এটা তাদেরকে বন্ধ করতে হবে। শাহবাগে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কুয়েটের শিক্ষার্থীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকাল। নির্বাচন ভবনে বুধবার এক ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। পরে ইসি জানায় 30 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়া নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে। সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন সীমানার দাবি আপত্তির শেষ দিনের শুনানি হয় 5 অঞ্চলের 18টি আসনের। শুধু সাথিয়া নিয়ে পাবনা 1 আসনের দাবিতে শুনানিতে অংশ নেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমিন। বেড়া ও সুজানগর নিয়ে আরেকটি আসন করার পরামর্শ তার। তবে সাথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ নিয়ে পাবনা 1 আসনের দাবি জানান বিএনপি নেতারা। বর্তমানে যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বেড়া এবং সুজানগর নিয়ে একটি সংসদীয় আসন করতে হবে। বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় 5 লাখের অধিক। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চান শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সালের মতো চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। 4টি ইউনিয়নের 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারীর বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক। সিরাজগঞ্জ সদর থেকে আমাদের সন্দাসে ইউনিয়নটা মাত্র 2 কিলোমিটার থাকে। সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানিতে ফরিদপুরবাসী 2008-এর আগের সীমানায় অর্থাৎ 4টি থেকে বাড়িয়ে 5টি আসন ফেরত চেয়েছে। শরীয়তপুরও চেয়েছে 2008-এর আগের আসন। সমগ্র ফরিদপুর থেকে একটি আসন কমিয়ে সর্বমোট 4টি আসনে এখানে রাখা হয়, আরেকটি আসন অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়। শুনানি শেষে ইসি সচিব বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা 28 আগস্ট। কর্মপরিকল্পনাটা করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। হয়তো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না। 24 থেকে 27 আগস্ট 4 দিনে সীমানা পুনর্নির্ধারণে 33 জেলার 84 আসনে 1893টি দাবি পরামর্শ পেয়েছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের ভেতরেও কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসে। রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, নেতারা দুর্নীতিতে জড়াচ্ছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা। এতে কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তুলে ধরেন নানা স্মৃতি। আমাদের স্মৃতি অনেক। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন না হয় আশাহত হচ্ছে জনগণ। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার
হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। যাকে 1 লাখ টাকা দিতে হতো এখন দিতে হয় 5 লাখ টাকা। যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছেন, যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের। মির্জা ফখরুল বলেন, দেশ এখনো কঠিন সময় পার করছে। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা যে মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তাই গুরুত্বপূর্ণ মামলাটির রিভিউ শুনানি থেকে সরাসরি রায় না দিয়ে আবারও আপিল শুনানির আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। শুনানি 21 অক্টোবর। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চায় রাষ্ট্রপক্ষ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মূল বাধা, এ নিয়ে সংবিধানের 13 সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়। 2011 সালে দেয়া ওই রায় বাতিল চেয়ে সম্প্রতি রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত, সুশাসনের জন্য নাগরিক, সুজন সহ 5টি পক্ষ। তাদের 2 দিনের শুনানি শেষে ফের আপিল শুনানির আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শুনানিতে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কেবল গণতন্ত্রই ধ্বংস করেননি, মৌখিক রায়ে আরও 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বললেও লিখিত রায়ে তা পরিবর্তন করে ফৌজদারি অপরাধও করেছেন। আর সুজন সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র বিবেচনায় ওই রায় ছিল পুরোপুরি অযৌক্তিক। হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচন করানোর সময়ে একটা নির্দলীয় সরকার থাকা উচিত। শুনানিকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার একটি স্থায়ী সমাধান দরকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, 13 সংশোধনী বাতিলের রায় সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই, এবং ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। প্রধান বিচারপতিও মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে তা কিভাবে বা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে আপিল বিভাগ চাইলে রায়ে পর্যবেক্ষণ দিতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে সশরীরে গিয়ে ভোট চাইছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ করছেন। মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া হয় না। তারা একটা শঙ্কার মধ্যে আছে, অন্য কেউ চলে আসলে কিংবা কোনো অস্থিতিশীল গোষ্ঠী চলে আসলে আবারও সে মোরাল পুলিশিংয়ের মাত্রাটা বেড়ে যায় কিনা, এই শঙ্কাটা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সেটা এনশিওর করে দিয়ে মানে সিউরিটি দিচ্ছি যে কোনোভাবেই সে মোরাল পুলিশিং ফিরে আসবে না। ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, চারুকলায় ব্যানার ছেঁড়া ও হিজাব অবমাননা করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে, এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের, নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্ডসলেস হয়, তাহলে সামনে নির্বাচন আয়োজন করা, একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। ভোটকেন্দ্র বাড়ানোর জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দাবি জানান ছাত্র দলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী জানান হিজাব ফোবিয়া এবং নারী বিদ্বেষী চক্র ক্যাম্পাসে সক্রিয় হয়েছে, নারীদের হেনস্থা করার বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোবিয়া এবং যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে যে সক্রিয় হয়েছে, যেটা কোনোভাবেই আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয়। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা বলছেন আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থান আছে, যেসব অভিযোগ আসছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে প্লাস আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের কয়েকজন সদস্য নিয়ে আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে টাস্ক ফোর্স ফিল্ডেও ওয়ার্ক করতেছে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। শিগগিরই চন্দ্রনাথ মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও সিঁড়ি তৈরি করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর রেল ভবনে 2টি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ের জমি বরাদ্দ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। রাজধানীর খিলক্ষেতে রেলওয়ে জামে মসজিদ, আন্নুর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তরের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। মন্দিরকে দেওয়া 3 কাঠা জমির দাম ধরা হয়েছে 1001 টাকা, আর 2টি মসজিদের জমির দাম 2002 টাকা। এ সময় সনাতন ধর্মের নেতারা জমি প্রাপ্তিকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ বলে মন্তব্য করেন। তাদের সবাইকে রেলওয়ে আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে। তো এই আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলক্ষেতে আছেন তাদের জন্য একটা পার্মানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হচ্ছে। মাদক, অস্ত্র, মানব পাচার থেকে শুরু করে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ নানা অপরাধের রাজ্য হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। মাসে গড়ে মামলা হচ্ছে 42টি। এছাড়াও অনেক অপরাধ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে। বিশ্লেষকরা বলছেন সংকটাপন্ন এই জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা গেড়ে বসেছে। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক আশ্রয় কেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। হত্যা, ধর্ষণ, মাদক, মানব পাচার এমন কোনো অপরাধ নেই যা ক্যাম্পগুলোতে হচ্ছে না। অপরাধ পরিসংখ্যানের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী। শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক 4054 মামলায় এখনো পর্যন্ত আসামি 9033 জন। মামলা না হওয়ায় অনেক অপরাধী হারিয়ে যায় ক্যাম্পের বিভিন্ন অলিগলিতে। ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয় 6টি বড় গ্রুপ। এসব গ্রুপের মধ্যে আছে আবার অনেকগুলো উপগ্রুপ। বিশ্লেষকরা বলছেন নানা সংকটে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে আইন শৃঙ্খলার এমন অবনতি অনিবার্য। তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে তারা কোনো ধরনের তাদের কাছে নিশ্চয়তা নেই, তখন মানুষের মধ্যে এসব এক ধরনের সন্ত্রাসী প্রবণতা বা এক ধরনের তার বিষণ্ণতা বা তার না পাওয়া তার বা ভবিষ্যৎ কোনো ধরনের অন্ধকার দেখার থেকে এগুলো সৃষ্টি হয়। এদিকে রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে করা মামলার অগ্রগতি নিয়ে আছে প্রশ্ন। বিচার কাজে ধীরগতি থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তকারী কর্মকর্তারও আধুনিক প্রযুক্তি সহ নানা বিষয়ে খুব আরো অগ্রবর্তী হওয়া উচিত, যার মাধ্যমে সত্যিকার অপরাধী এবং অপরাধের কর্মকাণ্ডটা বিচারকের সামনে বেরিয়ে আসবে। ইতোমধ্যে কক্সবাজার ও আশপাশের জেলার নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিশেষ টাস্ক ফোর্স। কক্সবাজার জেলার নাগরিকদের যে সেখানে বসবাসের পরিবেশ
এরা সবটাই কিন্তু হুমকির মুখ। উখিয়া সহ অন্যান্য অনেক মানুষ কিন্তু তাদের বাস্তুচ্যুত হচ্ছে, মানে তাদের ইচ্ছা করে তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন ভালো পরিবেশে বসবাস করার জন্য। উখিয়া টেকনাফের 33 আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। যদিও সাম্প্রতিক সময়ে আসা আরও অনেক অনিবন্ধিত রোহিঙ্গাও রয়েছে সেখানে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল বিরতি রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।